রাজধানীতে পণ্য পরিবহনে এখনো দিতে হচ্ছে চাঁদা, বাড়ছে দাম, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। ভরাট ও দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নওগাঁর ছোট যমুনা নদী, দ্রুত দখলমুক্ত করে খননের দাবি। চলন বিলে পাকা ধানের সুবাসে কৃষকের স্বস্তি, মাঠে মাঠে মাড়াইয়ের শোরগোলে নেমেছে উৎসবের আমেজ। এবং কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পেহেলগাম হামলার সংশ্লিষ্টতার অভিযোগ, পাকিস্তানি গণমাধ্যমে গোপন নথি তথ্যের ফাঁস। সবাইকে শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। রাজধানীতে পণ্য পরিবহনে থামছেই না চাঁদাবাজি, পথে পথে চাঁদা দিতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অতিরিক্ত ব্যয়ের বোঝা এসে পড়ছে সাধারণ ক্রেতার উপর। এছাড়া চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনেও লাগছে বাড়তি সময়। বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু চাঁদাবাজি বন্ধ হলেই পণ্যের দাম অন্তত 25% পর্যন্ত কমানো সম্ভব। বাকিটা জানাবেন জাবেদ আব্দুল্লাহ। কাগজ ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, 100 টাকা বিল দিয়ে যা, তা বললি আবার সিস্টেম কি সিগারেটের প্যাকেটে ভরে লাই, কাগজের প্যাকে ভরে লাই, স্লিপ ছাড়াই নিতেছে, না দিলে ড্রাইভারের থাবর থুবর দেয়। প্রকাশ্যে দিলে নেয় না, আমি প্রকাশ্যে দিয়েছিলাম নেয় না, সাইটে মনে করেন যে গেট খুলে টাকা নিয়ে নেয়। ট্রাক চালক বাবুল মিয়া নড়াইল থেকে 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঝরাতে রাজধানীর একটি কাঁচা বাজারে জামশেদ ব্যাপারীর পটল আর শশা এনেছেন। এজন্য ইজারার নামে পথে তাকে গুনতে হয়েছে বাড়তি টাকা। নড়াইলে দিতে হয়েছে শুধু চাঁদা। কত টাকা দিলেন? 50 টাকা। রোড খরচ বেড়ে গেল না, তার জন্য তুমি ভাড়া বাড়াই নেবো অবশ্যই। উনি পরবর্তীতে যখন আসবে তখন উনি এখানে দাঁড়ায় আমারে ফোন দিতে বললেন, ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা যোগাযোগ করলাম ইজারাদারের সাথে। সব শুনে তিনি আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে রাজি হলেন। আপনি ওনার কাছ থেকে 50 টাকা নিছেন, একটা রসিদ দিয়েছেন, হ্যাঁ, তো এটা কি হিসেবে নিলেন? রাজধানীর অন্যান্য বাজারের চিত্র অনেকটাই একই। রাত বাড়লে আসতে থাকে শাকসবজি, ফলমূল বহনকারী ট্রাকের সংখ্যা। সব জায়গায় সব পয়েন্টে, একবার টাঙ্গাইল, ওই যে সিরাজগঞ্জ, ওই চান্দুরা 300 করে 200 করে। 600 দিলেন? হ্যাঁ 600 দিছি। হয়তো কোথাও যদি আটকায় বা সিঙ্গেল দেয় তাহলে আপনার ওই রানিংয়ে হয়তো টাকা 200-100 যেখানে যা দেওয়া লাগে ওইভাবে দিয়ে আমরা চলে আসি। চালকরা জানান, জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার পর থেকে নানা স্থানে ট্রাকের উপর অসাধু ব্যক্তিদের খড়গ নেমে আসে। সেই সাথে সম্প্রতিকালে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে এসেছে সড়কে ডাকাতের উপদ্রব। মদনপুরের এই সাইডে ধরে আপনার 2500 রোডে এই সাইডে গত টিপে ধরছিল আর কি, মানে কাছে যা পায় সব হাতায় নিয়ে নেয়। লক্ষ্মীপুর দেওয়া লাগে, হাজীগঞ্জ দেওয়া লাগে, চাঁদপুর হাজীগঞ্জ আর কচুয়া দেওয়া লাগে। হাইওয়ের মধ্যে ডাকাতে বেশি ডিস্টার্ব করতেছে। মেঘনা জামের ভিতরে মনে করেন হেরে আতাউতায় টাকা পয়সা দেয় না দেয়, আতাউতে হের মাথা বাড়ি দিল, মাথাটা ফাটে গেছে। এটি একটি ইজারাদারের স্লিপ। এখানে লেখা আছে কচুয়া পৌরসভা কর্তৃক পরিচালিত কচুয়া বাজারে লোড আনলোড যে কোনো মালবাহী ট্রাক পিকআপ হইতে টোল আদায়ের রসিদ। এখানে নির্ধারিত ফি রাখা আছে 30 টাকা, কিন্তু এই চালক ভাইয়ের কাছ থেকে রাখা হয়েছে 100 টাকা, অর্থাৎ অতিরিক্ত 70 টাকা বেশি নেওয়া হয়েছে। ঠিক এর নিচে লেখা আছে অতিরিক্ত ফি আদায় করা যাবে না, কোনো অভিযোগ থাকিলে পৌরসভায় জানান। চালক ভাইয়ের আক্ষেপ করে জানালেন এটি একটি শুভঙ্করের ফাঁকি, কারণ এখানে পৌরসভার যে যোগাযোগ করবে তার কোনো মাধ্যম বা মোবাইল নাম্বার নেই। বিক্রেতারা জানান, চাঁদাবাজির কারণে খরচ বাড়লে কমে লাভের পরিমাণ। এতটুকুর জন্য কত টাকা দিতে হলো? 1200 টাকা। এটা বলা যাবে না, এটা বললে মনে করেন আমরা মালে বেচতে পারবো না, জামিলা আছে ভাই। ক্যামেরাটা বন্ধ করুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। এটা তো আমাদের পার্টি পাঠায়, তো পার্টি পাঠাইলে দেখেছি আমরা একটা কমিশন কেটে রাখি। ক্রেতার উপর আসবে না। আমার যখন মালটা আমরা 10 টাকা কিনি, তখন গাড়ি ভাড়া যখন 35,000 হবে, তখন আমার 22 টাকা বললো মালটা এসে। আর যখন আমরা 20,000 টাকা ভাড়া দিতাম তখন 25 টাকা পড়তো। যাত্রাবাড়ি প্রতি গাড়ি 300 টাকা চাঁদা, আবার আর এক গ্রুপ আছে ওরা নেয় 200 টাকা, 500 টাকাটা জুলুম করে নেয়। আগেও দিছে, আগের থেকে এই সিস্টেমে
এই সিস্টেমে চলতেছে এখানে। না না, আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমি নতুন লোক, আমি এই মুহূর্তে কোথায় কি হচ্ছে না আছে আমি কিছু জানি না। সড়ক ও মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। শ্রমিক ইউনিয়নের নামে বেনামে যানবাহন আটকে প্রতিদিনই তোলা হচ্ছে বিপুল টাকা। চাঁদা দিতে গিয়ে দীর্ঘক্ষণ পণ্যবাহী যান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চাঁদাবাজি বন্ধ হলে এর প্রভাবে ব্যবসা পরিচালনা ব্যয় আর পণ্য পরিবহনের সময় কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে ইসিকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বায়তুল মোকাররমে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি তোলেন হাসনাত আব্দুল্লাহ। গত 17 বছরে আওয়ামী মিডিয়া, সুশীল বুদ্ধিজীবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে নামছে এনসিপি। বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় একথা জানান। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। আমরা 5ই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী এখন হারাতে বসেছে তার অস্তিত্ব। দীর্ঘদিন সংস্কার না করায় পলি পড়ে ভরাট, দখল, সাথে দূষণ, এই সমস্ত সংকট মিলে নদীর প্রাণ প্রকৃতি যেন এখন অসহায়। তাই নদীকে বাঁচাতে দ্রুত দখলমুক্ত করে খননের দাবি করে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদরা। বাকিরা জানাচ্ছেন আব্বাস আলী। এক সময় পালতোলা নৌকার সরগমে থাকা ছোট যমুনা নদী আজ বিলীন হতে চলেছে। দীর্ঘদিন খনন না করায় নদীর তলদেশে জমেছে পলি। কোথাও ঘাস, কোথাও চাষ হচ্ছে বোরো ধান। এতে বছরে পানি থাকে অন্তত 4 মাস। ছোট যমুনা নদী খরা মৌসুমে শুষ্ক, আবার বর্ষায় ধারণ করে ভয়ঙ্কর রূপ। বর্ষা মৌসুমে নদী উপচে পাড় ভেঙে ফেলার আতঙ্কেও থাকেন নদীপাড়ের বাসিন্দারা। নদী খনন করা হলে স্বল্প খরচে জমিতে সারা বছর চাষাবাদ সম্ভব বলে বলছেন স্থানীয় কৃষকরা। নদী ভরায় থাকলে সুবিধা হয়, টিউবওয়েলে পানি পাওয়া যায়, নদী শুকিয়ে গেলে পানি পাওয়া যায় না, পানি খুব কষ্ট হয়, বাইরে থেকে পানি এনে খাওয়া লাগে। খরা মৌসুমে যদি একটু পানি বাঁধার বা রাখার একটা চেষ্টা করতে, তাহলে আমরা খরা মৌসুমে ফসল করতে পারতাম। আমরা চাই যে এটা আবার খনন করা হোক, খনন করে যাতে দীর্ঘ সময় ধরে পানি থাকে, বর্ষা মৌসুমে যাতে অতিরিক্ত পানি না হয়, আবার শুষ্ক মৌসুমে যাতে এই পানি ব্যবহার করে আমরা ফসল ফলাদি উৎপাদন করতে পারি। এক সময় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। নদী দিয়ে চলত ধান, পাট সহ নানা কৃষিপণ্যের পরিবহন। এখন অবৈধ দখল ও দূষণে নদী হারাচ্ছে তার বৈচিত্র্য। নদী রক্ষা আইন থাকলেও হচ্ছে না তার কোনো প্রয়োগ। আমরা নদীটা প্রাণবন্ত দেখেছি, নদীটার উচ্ছ্বাস দেখেছি, নদীটার উন্মাদনা দেখেছি। এখন সেই নদীটায় পানি প্রবাহ থাকছে না। নদী রক্ষার তো আইন আছে, বা পরিবেশ রক্ষার কিন্তু বিভিন্ন আইন আছে, সেই আইনগুলোর সঠিক প্রয়োগ নেই। আপনি এই নদীকে রক্ষা করতে হলে প্রথমত এই আইনগুলোর সঠিক প্রয়োগ করতে হবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় দেশের ৬৪ জেলার ছোট নদী ও খাল পুনঃখননের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পাঠানো হয়েছে ১৯৫ কোটি টাকার প্রস্তাব। বরাদ্দ পাওয়া গেলে শুরু হবে নওগাঁর ছোট যমুনা সহ ৩টি নদী ও ৪৮টি খালের সংস্কার কাজ। ছোট নদী, খাল, বিল, জলাশয় যে প্রকল্প আছে, এই প্রকল্পের দ্বিতীয় ফেজে আমরা এটা অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। এই প্রকল্পটা অনুমোদনের অপেক্ষায় আছে। এটা যদি অনুমোদিত হয় তাহলে এই নওগাঁ জেলার যে ৯৩ কিলোমিটার ছোট যমুনার যে পার্ট, যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমরা পুনঃখনন করতে পারবো। দিনাজপুরের পার্বতীপুর থেকে উৎপত্তি হওয়া ছোট নদী এই জেলায় এসে ছড়িয়ে পড়েছে প্রায় ৯৩ কিলোমিটার জুড়ে। এই নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন নওগাঁ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এবছর চলন বিলে ফলন ভালো হওয়ায় খুশি নাটোরের ধান চাষিরা। চলন বিল ও হালতে বিলে এখন চলছে ধান কাটা মাড়াইয়ের কর্মযজ্ঞ। বিল অঞ্চলের মাঠে মাঠে কাটা মাড়াইয়ের শোরগোলে নেমেছে উৎসবের আমেজ। বর্ষার আগে ধান ঘরে তুলতে দেশের বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে এসেছেন হাজারো শ্রমিক। মাহবুব হোসেনের প্রতিবেদন। আমার নামের দুটি বাতি দিও সে দরগাহায়, মনে বড় আশা ছিল যাব। নতুন ধানের সুবাসে ভরে উঠেছে চলন বিলের প্রান্তর। সোনালী স্বপ্নের হাসি এখন মাঠে মাঠে। চারিদিকে এখন শুধু পাকা ধান আর কৃষক শ্রমিকের কর্মচাঞ্চল্য। বৈশাখের প্রথম সপ্তাহ থেকে চলন বিল ও হালতি বিলে বড় ধান ঘরে তুলতে শুরু করেন কৃষকরা। চেষ্টা চলে বর্ষার আগেই ফসল ঘরে তোলার। গত বছরের তুলনায় এবার সার সহ কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষকদের খরচ কিছুটা বেড়েছে। তবে ফলন ভালো হয় স্বস্তির কথা জানিয়েছেন চাষিরা। চলন বিলে বাম্পার ফলন হলেও শিলাবৃষ্টি আর ঝড়ে ধানের ক্ষতি হওয়ায় হালতি বিলে দেখা দিয়েছে ফলন বিপর্যয়। বর্তমান হয় শিলে কোটার পর থেকে ধানের ফলন একটু কম হচ্ছে। ধানের দাম হচ্ছে কাটনে আলা বেশি লাগিচ্ছে, খরচা বেশি। 5 কেজির জাত 7 কেজি লাগিচ্ছে। তবে 1500 টাকা দাম ধান বেচলেও সীমিত কিছু লাভ হয় গায়ে গায়ে, মানে হালকা। বোরো ধান কাটা, মাড়াই এবং পরিবহনে স্থানীয় শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে এ অঞ্চলে আসেন শ্রমিকরা। এবার হালতি বিলে ঝড়ে ধান পড়ে যাওয়ায় কাজের পরিসর কমেছে বলে জানান তারা। সেই সাথে পারিশ্রমিক কম পাওয়ার অভিযোগও অনেকের। ধান ঝড়ে পুড়ে যায়, কাটা সমস্যা, কামলার দাম থাকতেছে না, ফলনে বৃদ্ধি হবে ধান এবার, কিন্তু কাটা খুব কষ্ট। গতবারও যে 6 সার কাটিয়েছি এবারও সেই 6 সারের কথাই করছে, কিন্তু আমরা তো মিটাইছি হইলে খাড়া ধান, কিন্তু সেই খাড়া ধান তো আর নাই। এবার তো মনে করেন তো হচ্ছে ধানের ফলন না থেকেই লোকজন সব চলে যাচ্ছে। এবার মাঠের ধান কাটবে না। এবছর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,14,321 টন, যার আনুমানিক বাজার মূল্য 1,533 কোটি টাকা। সরকারিভাবে ধান কেনা অভিযান শুরু হলে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবেন বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। কৃষকরা জমিতেই 1500 টাকা মন হারেই কাঁচা ধানে বিক্রি করতে পারছেন। সরকারিভাবে ধান কেনার যে টার্গেটটা রয়েছে, এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে মিটিং করে কৃষকরা যাতে একটা ভালো দাম পায় সেই বিষয়ে চেষ্টা করছি। 2024-25 মৌসুমে নাটোর জেলার 57,425 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। মাহবুব হোসেন, এখন নাটোর। দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে হলুদের সমারোহ, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। বলছিলাম দেশের দক্ষিণের জেলা বরগুনার সূর্যমুখী চাষাবাদে নতুন সম্ভাবনা এবং তার হাতছানির গল্পের কথা। ফলন ভালো হলেও অভিযোগ রয়েছে কৃষি বিভাগের অবহেলার। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সূর্যমুখী চাষাবাদ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এস এম সিফাতের ক্যামেরায় জিয়াদ মাহমুদ জানাবেন বাকিটা। দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে হলুদ ফুলের সমারোহ। এখানে সূর্যের সাথে যেমন মিতালি সূর্যমুখীর, তেমনি বর্ষায় চলে অবগাহন।
দেশে সিংহভাগ সূর্যমুখীর আবাদ হয় উপকূলীয় জেলা বরগুনায়। হেক্টর প্রতি যার ফলন 1.5 থেকে 2 টনেরও বেশি। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি রয়েছে মধু উৎপাদনের সম্ভাবনা। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাবে এ জনপদে চাষাবাদে পিছিয়েছে সময়কাল। বিশেষজ্ঞরা জানান, প্রকৃতির সাথে খাপ খাইয়ে চাষাবাদে মিলবে আরও সুফল। মাটিও অনেক ভালো, তেলও অনেক বেশি হইবে যদি সরকার করে, হলে তেল আর কেনা লাগবে না। চাষাবাদ ভালো হয়, আঠি ফালাই থইলি খুব ফলন ভালো হয়। সূর্যমুখীকে ঘিরে মধু চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে এই জেলাতে। এই ব্যাপারে আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় ৩,৩৭৬ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৭৭ হেক্টর কম। চাষের পরিধি কমার কারণ হিসেবে কৃষি বিভাগের অবহেলাকে দুষছেন কৃষকরা। এবছর বৃষ্টিটা ভালো না, গেছে বছর দেশে হাইসান ৩৩, এবার দেশে ৩৬, ওই বৃষ্টিটা ভালো হয় নাই। আমাদের এই এলাকায় অফিস থেকে একজনারই বীজ দেওয়া হয়েছে এবং সার, আর সবাই নিজ নিজ খরচায় সবাই রোপণ করছে। আমি সবসময় চাষ করি, কোনো সময় আমরা অফিসে দেয় না, কোনো জিনিস দেয় না, হ্যাঁ লাগে ই করলে খাতিল করা লাগে। কৃষি বিভাগ বলছে, সূর্যমুখী চাষ উদ্বুদ্ধ করতে জেলার ৭,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে প্রণোদনা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে অভিযোগ যদি থাকে যে তারা উপকরণ পাননি বা তাদের নাম তালিকাভুক্ত হয়েছে কিন্তু তার উপকরণ পাননি, সেখানে আমরা অফিস থেকে তদন্ত করে যদি সেরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, যে কর্মকর্তার বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বরগুনা একটা লবণাক্ত প্রবণ এলাকা, সূর্যমুখী ফসল কিছুটা লবণ সহ্য করতে পারে, লবণ সহিষ্ণু ফসল, সেই হিসাবে এখানে একটা ব্যাপক সম্ভাবনা আছে। চলতি বছর জেলায় ৬,০০০ টন সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। দেশে সূর্যমুখী তেলের চাহিদার বেশিরভাগ পূরণ হয় আমদানির মাধ্যমে। তবে সরকার ও তেল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিলে উপকূলের লবণাক্ত পতিত জমি আবাদের আওতায় আনার পাশাপাশি স্থানীয়ভাবেই দেশের সূর্যমুখী তেলের চাহিদা মেটানো সম্ভব। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। মানিকগঞ্জের পাইকারি আড়তে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। এদিকে বিপরীত চিত্র চুয়াডাঙ্গার বাজারে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এই সব খবর আমরা জানবো। তা জানাতে মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়ত থেকে যুক্ত আছেন আসাদ জামান এবং চুয়াডাঙ্গার পাইকারি বাজার থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা মানিকগঞ্জের খবর জানতে চাই। আসাদ, সবজির আড়তগুলোতে বর্তমানে কেমন দামে কোন কোন সবজি বিক্রি হচ্ছে জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়তে। একেবারে ভোর থেকেই, ভোর ৪টা ৪:৩০ থেকেই কিন্তু এখানে সবজির বেচাকেনি শুরু হয়। মূলত এটা পাইকারি বাজার হওয়া সত্ত্বেও মানে মানুষ কিন্তু এই যে এই সময়টাতে কিন্তু খুচরা যারা রয়েছে তারাও কিন্তু কিনছে। তো সপ্তাহের ব্যবধানে কিন্তু মানিকগঞ্জে এই যে আড়ত, এই আড়তে কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত সবজির দাম প্রায় সবজিতেই কমেছে। কিছু অপরিবর্তিত রয়েছে, কিন্তু কোনো সবজির দাম কিন্তু বাড়েনি এই আড়তে। তো এই যে কারণ হিসেবে বলছে যে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে সবজি সরবরাহ গত সপ্তাহের চেয়ে কিন্তু এখন ভালো, যার কারণে কিন্তু সবজির দামটা কমেছে। আজকে যে সবজিগুলো মানে বাজারে বিক্রি হচ্ছে সেগুলোর দরদাম যদি একটু বলি, যে করলা গত সপ্তাহেও যেটা ৪০ টাকায় বিক্রি হয়েছে, আজ সেটা ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে ৫০ টাকার ধুন্দুল ৪০ টাকা, টমেটো যেটা ২৫ টাকার টমেটো আজ বিক্রি হয়েছে সেটা ২০ টাকা, এবং শসা যেটা রয়েছে ৪০ টাকার শসা আজ কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি ৩০ থেকে ৩৫ টাকা দরে। আর অপরিবর্তিত যেসব সবজি রয়েছে সেগুলোর দাম হচ্ছে মূলা ৩০ টাকা কেজি, পটল ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচামরিচ যেটা ৫০ টাকা, এবং লেবু যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আজ ১০ থেকে সর্বোচ্চ মান ভেদে কিন্তু ২০ টাকায় আমরা কেজিতে বিক্রি হতে দেখেছি। অপরদিকে আলু যে রয়েছে, আলু কিন্তু ১৪ টাকা বিক্রি হতে দেখেছি আমরা। তো এই যে আড়ত, এই আড়ত থেকে মোটামুটি যেসব মানিকগঞ্জ শহরের
আশপাশে যেসব খুচরা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে আসেন, সেগুলো কিন্তু তাদের পর্যায় চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে তারা কিনে নিয়ে যান। তো এই যে এই বাজার থেকে যারা কিনে নিয়ে যান, দূরত্ব ভেদে কিন্তু দেখা গিয়েছে তারা সবজিতে খুচরাতে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে লাভ করেন বলে আমরা খুচরা বিক্রেতাদের কাছে জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যত কমে তারা এই আড়ত থেকে সবজি কিনতে পারেন, তেমন দামে কিন্তু দেখা গিয়েছে যে তারা খুচরা যারা পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে কিন্তু তারা বিক্রি করেন। অপরদিকে যারা খুচরা ব্যবসায়ীর পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে যে মানিকগঞ্জে যারা ভ্যানে করে সবজি বিক্রি করেন, মূলত তারা কিন্তু খুব অল্প মুনাফায় কিন্তু সেই সবজিগুলো বিক্রি করে থাকেন। দেখা গিয়েছে যে এক একজন যারা ভ্যানে সবজি বিক্রি করেন তারা দেখা গিয়েছে 2 থেকে 3 রকমের সবজি কিন্তু তারা নিয়ে কিন্তু সেগুলো বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু বিক্রি করেন। তো এতে করে দেখা যায় যে সবজির যে বাজার দর সেটা কিন্তু তুলনামূলকভাবে ওই খুচরা বাজারের চেয়েও তারা কম দামে বিক্রি করতে পারেন। অপরদিকে যে এই যে সবজির আড়ত রয়েছে, এটা কিন্তু দেখা গিয়েছে যে ভোর 4:30 থেকে শুরু করে কিন্তু এখন যে গ্রীষ্মকাল, যার কারণে কিন্তু বাজারটা একটু কম সময় থাকে। 7:30 সর্বোচ্চ 8টা পর্যন্ত কিন্তু এখানে থাকে, কিন্তু পাইকারি যে সবজি বিক্রিগুলো সেগুলো কিন্তু প্রায় 6টা 4:30টার মধ্যেই শেষ হয়ে যায় বলে আমরা দেখেছি। অপরদিকে এই যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু প্রায় যে এত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রায় যে সবজির মান ভেদে কিন্তু তারা প্রায় প্রতিদিন যারা সবজি, তারপর আদা, রসুন, পেঁয়াজ, এতে করে প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো সবজি বিক্রি করেন বলে আমরা জানতে পেরেছি। তো মুক্তি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। আমরা মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। এবারে আমরা যাব চুয়াডাঙ্গা, সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক, আমরা মানিকগঞ্জে যুক্ত ছিলাম, সেখান থেকে আসাদ আমাদের জানাচ্ছিলেন যে সেখানে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দাম বেশ কম, কিন্তু উল্টো চিত্র চুয়াডাঙ্গায়, সেখানে দাম বাড়তির কারণ কি, এই নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন, এবং এই মুহূর্তে দরদাম কেমন সবজির জানাবেন। মুক্তি, যে বর্তমানে যে সবজির যে বাজার, এই বাজারে কিন্তু আসলে সব ধরনের সবজিরই দাম বাড়ছে এবং প্রতি কেজি আলুর যদি বলি, প্রতি কেজি আলু কিন্তু গত সপ্তাহেও যেমন 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আজকেও কিন্তু ঠিক সেমনি 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যেসব সবজির দাম বেড়েছে মুক্তি, এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা দেখেছি যে কাঁচকলাও কিন্তু আসলে 50 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে। পাশাপাশি সজনের ডাঁটা যদি বলি, সপ্তাহের ব্যবধানে কিন্তু সজনের ডাঁটার দাম বেড়েছে। সজনের ডাঁটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে পোকার বেডে 120 থেকে 125 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে যেটি রয়েছে শশা কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, যে এই শশা গত সপ্তাহেও ছিল প্রায় 80 থেকে 85 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য সবজি, প্রত্যেকটা সবজিরই দাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা, কিছু কিছু সবজির দাম কিন্তু 20 টাকাও বেড়েছে এই এক সপ্তাহের ব্যবধানে। আমার সাথে ব্যবসায়ীদের কথা হয়েছিল, ব্যবসায়ীরা বলছে যে বাজারে সবজির যে সরবরাহ থাকে, সেই সরবরাহ কিন্তু এই সপ্তাহে কম, যার ফলে সবজির দাম এই সপ্তাহে বাড়তি কিছুটা। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা হয়েছিল, ক্রেতারা বলছে যে বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সবজির দাম বাড়াচ্ছে। মুক্তি, একটা বিষয় জানিয়ে রাখি, চুয়াডাঙ্গায় কিন্তু যে পরিমাণ সবজি আবাদ হয়, সেই সবজি চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু আসলে সরবরাহ করা হয়। তো সবজি দাম পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মুক্তি, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ দরদাম জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা, এর আগে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। 12 ফুট চওড়া রাস্তা, তার 6 ফুট ভেঙে পড়ে গেছে খালে। বলছিলাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেখানকার রাস্তাঘাট, সড়ক যোগাযোগের পরিস্থিতির কথা। দীর্ঘদিন মেরামতের অভাবে অধিকাংশ সড়ক এখন প্রায় চলাচলের অনুপযোগী, কারণ প্রতিনিয়ত অনুমোদনহীন কয়েকশো ইটভাটার গাড়ি সেই রাস্তা ধরে চলাচল করছে। বেহাল সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 12 ফুট চওড়া সড়কের 6 ফুটের বেশি অংশ ভেঙে পড়ে গেছে খালে। যেটুকু অংশ অবশিষ্ট আছে সেটাও ভর্তি খানাখন্দে, এমনকি নেই অ্যাম্বুলেন্স চলাচলের কোনো সুযোগ। এমন পরিস্থিতি নোয়াখালীর সুবর্ণচরে চরজুবলির পাংখার বাজারের লুইস গেট মার্কেট সড়কের।
একই চিত্র উপজেলার খাসেরহাট আক্তার মিয়ার হাট সড়কে। হ্যারিস চৌধুরী বাজার ও চৌধুরী বাজার সহ অন্যান্য সড়কগুলো অনেকদিন সংস্কার না করায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে স্থানীয়রা। প্রতিদিনই এসব সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত আপনার 5-6টা অ্যাক্সিডেন্ট হয়। যাত্রী নেমে যেতে অনেক দূর থেকে মানুষ আসে এখানে অনেকে জানে না, নতুন রাস্তা আসে ধাক্কা খায়, আমরা তারা অ্যাক্সিডেন্ট হয়। এটা রুগী নিয়ে এটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, এটা ওই ইমার্জেন্সি রুগী নিয়ে হাসপাতাল নিতে পারি না, নিতে এখানে দম চলে যায়। এই বর্ষা যদি রোডটা ঠিক না করে, রোডটা ভাঙি চুরি ব্যাগ নদীর গর্ভে চলে যাব। ডেইলি গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে এবং কি আমার নিজের গাড়ি ওই 2বার এখান দিয়ে পড়ে গেছে রাস্তার বাইরে। যথাযথ পরিকল্পনা না করেই সড়ক নির্মাণ করাই বছর না পেরোতেই ভেঙে যায় রাস্তা। এছাড়া সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শতাধিক ইটভাটা, যার ভারী গাড়ি চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। তাই স্থানীয়দের দাবি দ্রুত সড়ক সংস্কারের। আমরা দীর্ঘদিন পর্যন্ত যথেষ্ট কষ্ট করতেছি এই রাস্তা ভাঙার কারণে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ালেখা করতে পারতেছে না। সুবর্ণচরের বেশিরভাগ সড়কের বেহাল দশা, এই জন্য আমাদের সুবর্ণচরের পরিবেশ অনেক সমস্যা হচ্ছে। রাস্তাগুলো ভালোভাবে রিপেয়ারিং করে না তারা। এই যে আপনার বাজেট হয় 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার কাজ করে, বাকি 8 লক্ষ টাকায় নেতারা ধরেন আপনারা খেয়ে ফেলে। যে রাস্তাটা করা হচ্ছে এটা খুবই নিম্নমানের। গত কয়েক বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা। অলরেডি আমাদের এই অর্থ বছরে প্রায় 10টি প্যাকেজের কাজ চলমান আছে। আর এছাড়াও যে সমস্ত সড়ক প্রায় নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার সড়ক আমাদের ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে। তো এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট রয়েছে নোয়াখালী হাতিয়াকে নিয়ে। এছাড়াও আরও বিভিন্ন প্রজেক্টে আমরা এই সড়কগুলো প্রায়োরিটি বেসিসে আমরা অলরেডি প্রস্তাবনা পাঠিয়েছি। এলসিইডির তথ্য অনুযায়ী সুবর্ণচর উপজেলার প্রায় 300 কিলোমিটার সড়কের মধ্যে 100 কিলোমিটারের বেশি সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন নোয়াখালী। শাটারে ক্লিক করলেই সামনের দৃশ্য কিংবা অবয়ব উঠে আসে ছবির পাতায়। কাছের বক্স ক্যামেরা থেকে হালের 3-4 লেন্সের স্মার্টফোন, এই দীর্ঘ বিবর্তনের পথে পেশাদার ফটোগ্রাফি গুরুত্ব হারিয়েছে অনেকটাই, বিশেষ করে মফস্বলে। এখন মানুষের চোখ ক্যামেরার ভিউ ফাইন্ডার থেকে সরে এসে ঠেকেছে মোবাইলের স্ক্রিনে। এই পরিবর্তনের গল্প শোনাবেন সহকর্মী সোলাইমান ডালিম, যেখানে ছবি তুলেছেন দুলাল তালুকদার। শহরের ইমারত পেরিয়ে দিনের সূর্যটা যেমন অস্তমিত, মফস্বলে পেশাদার ফটোগ্রাফির প্রেক্ষাপটও তেমন ক্রমেই কমছে পেশাটির কদর। মুঠোফোনের দাপটে স্টুডিও পাড়ার চিত্র বদলে গেছে পুরোপুরি। ছবি তোলা, এডিট করা, সংরক্ষণ করা কিংবা প্রিন্ট সবই এখন হাতের মুঠোয়। ফটোগ্রাফির উত্তর আধুনিক যুগে পেশাদারদের জায়গা যেন শুধুই অতীতের গল্প। ফেনী শহরে একসময় যেখানে ছিল 200-র বেশি স্টুডিও, এখন সেখানে টিকে আছে হাতে গোনা কয়েকটি। ল্যাব প্রিন্টটা একদম কমে গেছে। এখন মোবাইলে সব প্রিন্ট হয়ে যেতেছে। আর প্রিন্টার এসে আগে যে ল্যাবের প্রতি যে মানুষের একটা ছিল, এখন প্রিন্টার এসে ওই ল্যাবটা একেবারে ধ্বংসের পথে চলে গেছে। 5-6 সাল থেকে ওই সময়গুলা খুবই ভালো ছিল। ধাপে ধাপে যখন প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে ব্যবসা ক্রমান্বয়ে একটু সংকীর্ণ হয়ে আসছে। একসময় ছিল এসএলআর ক্যামেরা, রিল, ডার্করুমের আলো আধারি। এখন সেই সব সরঞ্জাম, সেই আবহ সবই ইতিহাস। মানুষ এখন ডিজিটালের কারণে ছবি টবি উঠানি বন্ধ করে দিয়েছে, যে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে কমে গেছে। 80 দশকে এই প্রতিষ্ঠানটা শুরু করি, তখন ফিল্ম ছিল, তার ফুজি ফিল্ম ছিল, তারপরে ছিল ছবি ছিল, ল্যাবে প্রিন্ট হতো। এখন তো আর ল্যাবে প্রিন্ট হয় না, ফিল্ম বন্ধ হয়ে গেছে। এখন ওই প্রিন্টারের কারণে আমাদের এই শিল্পটা পুরো একদম ধ্বংসের পথে। একটা সময়ে ফটো অ্যালবামে পরিবারের সবাই মিলে ছবি দেখত উৎসবের মতো। প্রবীণ ইতিহাসবিদরা বলছেন এই জনপদে ফটোগ্রাফির ইতিহাস প্রায় 100 বছরের। কালের আবর্তনে এখন তা ম্রিয়মাণ। বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলার জন্য মানুষ স্টুডিওতে আসতে হতো। বর্তমানে বিভিন্ন তথ্যের অবগাহনের কারণে আমরা মোবাইলের সাহায্যে ছবি তুলে ফেলি। এই ব্যবসায় যারা জড়িত ছিল তারাও আস্তে আস্তে তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য ব্যবসায় চলে যাচ্ছে। তরুণ যারা ফটোগ্রাফির জলুস দেখে যুক্ত হয়েছে
তারাও এখন কিছুটা হতাশ। অনেকেই প্রশিক্ষণ ছাড়া পেশায় এসেছেন, কাজের মান নিয়ে কেউ ভাবে না। এতে নষ্ট হয়েছে বাজার, নষ্ট হয়েছে আস্থা। অনেকেই ক্যামেরা কিনে ফেলতেছে, কিছুই জানে না, অনেকেই শিখে নাই। আবার এর ভিতরে আবার এখন মোবাইল ফোনও আসছে, ওখানেও সবাই এখন বলা যায় ক্যামেরা রেখে সবাই মোবাইলের দিকেই থিতু হচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফি আমরা 2014-15-তে একটা ইভেন্টের যে পরিমাণ টাকা পেতাম, এখন 2025-এ এসেও প্রায় সেম টাকাটাই রয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে দায়ী হচ্ছে আমরা নিজেরা ফটোগ্রাফাররা। তো আরও কিছু ব্যাপার আছে। এখন ধরেন যুগ অনেক আপডেট হয়েছে, অনেক মোবাইল বের হয়েছে, মানুষ মোবাইল দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলতেছে। তো সেই ক্ষেত্রেও ফটোগ্রাফির উপর পেশার অনেকটা কমে গেছে বা কদর অনেকটা কমে গেছে। পেশা হিসেবে টিকে না থাকলেও ফটোগ্রাফির সোনালী যুগের স্মৃতি যেন বর্তমান প্রজন্মের কাছে না হারায়, এই প্রত্যাশায় এখনো বেঁচে আছেন কিছু ছবি কারিগর। সুলাইমান ডালিম, এখন ফেনী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত দুঃসাহস দেখালে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিফ মনির। বৃহস্পতিবার তিল্লা ফায়ারিং রেঞ্জে সৈন্যদের মহড়া পরিদর্শনের পর এই মন্তব্য করেছেন তিনি। আর এর আগে এক প্রকার হুমকির সুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পেহেলগাম হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। আর এমন বাস্তবতায় জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পেহেলগাম হামলার জেরে সৃষ্ট হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের পাশে থাকার অঙ্গীকার করেছে চীন। প্রধানমন্ত্রী শেহবাজের সাথে চীনা রাষ্ট্রদূতের ফোন আলাপ শেষে বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। और सबसे बड़ा, और अगर कोई एक कायराना हमला कर ये समझता है। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা যখন বাড়ছে, তখন পেহেলগামের সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের গণমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে টেলিগ্রামে গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তহিদুর রহমানের প্রতিবেদন। কোনো তথ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। চাপে ফেলতে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই পেহেলগামে হামলা ইস্যুতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পাকিস্তানের জিও টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যম, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। প্রমাণ হিসেবে তুলে ধরা হয় পেহেলগামে হামলার পরিকল্পনার গোপন নথিও, যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্রের মতে ফাঁস হওয়া নথিগুলো প্রমাণ করে যে আক্রমণটি কেবল রয়ের দ্বারা পরিচালিত হয়নি, বরং রাজনৈতিক ফায়দা অর্জনের লক্ষ্যে খুব সাবধানে চালানো হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। নথিগুলোতে এমনভাবে নির্দেশনাও দেওয়া ছিল যাতে ঘটনাটি অমুসলিম এবং রাষ্ট্র আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। তারই অংশ হিসেবে হামলার ঠিক 36 ঘন্টা পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে দোষারোপ করার রূপরেখাও ছিল নথিতেই। তবে সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দোষারোপ করে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে 200-টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ফাঁস হওয়া নথিগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রমণের প্রত্যক্ষদর্শী তৈরির জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটকের ছদ্মবেশে রয়ের এজেন্টদেরও মোতায়েন করা হয়েছিল। এমনকি অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি পাকিস্তানের ISI-এর সাথে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও ছিল এতে। এই নথি ফাঁসে দিল্লির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও এপ্রিল মাসে অধিকৃত জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনী 9 জনকে হত্যা এবং 2480 জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই আরও সমালোচনার জন্ম দিল ভারতের সুপ্রিম কোর্ট। পেহেলগামের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের শীর্ষ আদালত। উল্লেখ করেছেন, এ ধরনের মামলা দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই টানা 7 দিন ধরে সীমান্তে গোলাগুলি করল
ভারত পাকিস্তানের সেনারা। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে দুদেশ। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা ISI এর মহাপরিচালক মোহাম্মদ আসিম মালিককে। এতে যুদ্ধের শঙ্কায় আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীর প্রধান সুলতান মাহমুদ চৌধুরী সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চ্যালেঞ্জিং এই সময়ে জাতীয় ঐক্য অনিবার্য হয়ে উঠেছে বলে দাবি PTI এর। তাই আহ্বান জানানো হচ্ছে PTI নেতা ইমরান খানের কারামুক্তির। দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে দুদেশের উত্তেজনার কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর। যদিও উত্তেজনার মধ্যেই ভারতের কাছে $13 কোটি বেশি অর্থের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে প্রায় 24 ঘন্টারও বেশি সময় পর দখলকৃত জেরুজালেমের দাবানল আংশিক নিয়ন্ত্রণে এনেছে ইসরায়েলি দমকল বিভাগ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে পানি ছিটাতে সক্ষম এমন কয়েকটি বিমান ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছে ইউরোপের কিছু মিত্রদেশ। এদিকে টাইম অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে দাবানলের সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। অথচ ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করছেন আটকের সংখ্যা 18 জন। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ, ছোট বড় মানবাধিকার সংস্থা, কোনো কিছুর তোয়াক্কা না করা একটি দেশ শেষ পর্যন্ত নতজানু হয়েছে প্রকৃতির সামনে। বহুল প্রতীক্ষিত ৭৭তম স্বাধীনতা দিবসের আয়োজন ভেস্তে গেছে ভয়াবহ দাবানলে। বুধবার সকালে ইসরায়েল দখলকৃত জেরুজালেমের বিভিন্ন পাহাড় থেকে এই আগুনের সূত্রপাত। ঘণ্টায় 60 কিলোমিটার বেগে বইতে থাকা বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়েছে 5000 একর এলাকা জুড়ে, যার মধ্যে বনভূমির পরিমাণ অন্তত 3500 একর। ইসরায়েলি গণমাধ্যম বলছে দমকল বিভাগের 1.5 শতাধিক দল ও 12টি বিমানের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 24 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর কিছুটা আগুন নিয়ন্ত্রণে করা গেলেও দেশ জুড়ে জারি আছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী প্রধান সড়ক রুট 1। গেল দুদিনে স্থানীয়দের পাশাপাশি দগ্ধ ও আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর দাবানল নিয়ন্ত্রণে তেল আবিবের পাশে থাকার আহ্বানে সাড়া দিয়েছে ইউরোপের দেশ ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া ও সাইপ্রাস। পানি ছেটাতে সক্ষম এমন এয়ারক্রাফট ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে তারা। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন দাবানলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে 18 জনকে আটক করা হয়েছে। অথচ ইসরায়েল পুলিশের সূত্রের বরাতে টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট বলছে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে মাত্র 3 জনকে। প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি পুলিশের তথ্যের এই গরমিল নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফিলিস্তিনে আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইসরায়েল। হামাস নির্মূলের নামে হতভাগ্য ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী। সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিপর্যয়কে সৃষ্টিকর্তার বিচার বলে দাবি করছেন অনেকেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চলতি মাস থেকেই শুরু হচ্ছে ভলিবল জাতীয় দলের ক্যাম্প। আন্তর্জাতিক সফরের ব্যস্ততা শুরু হবে এই মাস থেকেই। ভলিবল খেলাকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং সম্পাদক সোহেল রানা। এদিকে নতুন কমিটির কাছে প্রত্যাশার কথাও তুলে ধরেন খেলোয়াড়রা। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল কোর্টে এমন উত্তেজনা আর উল্লাসময় চিত্র কালে ভদ্রেই দেখা মিলে। প্রতিপক্ষের খেলোয়াড়দের হারিয়ে পয়েন্ট জয়ের এমন উচ্ছ্বাস সাহস যোগায় নতুন করে স্বপ্ন দেখার। কারণ জাতীয় দলের ক্যাম্প তো দূরে থাক, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেন খেলোয়াড়দের কাছে এখন সোনার হরিণ। বিগত সময়ের ফেডারেশন কর্তাদের আমলে অনেকটা অলস সময় কেটেছে খেলোয়াড়দের। সবশেষ 2023 সালে অক্টোবরে শ্রীলঙ্কা সফর করে ভলিবলের খেলোয়াড়রা। তবে দেশের পট পরিবর্তনের পর নবগঠিত অ্যাডহক কমিটি বেশ তৎপর। কোর্টে খেলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তারা। প্রস্তুতি নিচ্ছে আগামী মেতে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় নেশনস লিগ ভলিবল টুর্নামেন্টে অংশ নেয়ার। 4 বছর 5 বছরে 2 বার বা 1 বার আপনার প্রিমিয়ার লিগ হয়েছে। এই বিজয় দিবস, স্বাধীনতা দিবসও ঠিকমতো কন্টিনিউ করতে পারেনি, যার কারণে প্রতি বছর প্লেয়াররা ব্যস্ত থাকে না। খেলার মধ্যে ব্যস্ত না থাকলে তো প্লেয়ার ডেভেলপমেন্ট খেলার মধ্যে আসবেন। ডিফেন্সে যারা আছি
তারা সবসময় কন্টিনিউ প্র্যাকটিসে থাকে সারা বছর। এটা যদি আমাদের ফেডারেশন ওইভাবে সারা বছর যদি ক্যাম্পিং করতে পারতাম, সেই ক্ষেত্রে আরও আশা করি যে ভালো হবে। জাপান টিম যেমন হাইট আমাদের মতো হাইট, বাট ওদের কিন্তু খেলার ওয়ার্ল্ড ক্লাস, সো সেই তুলনায় কিন্তু আমরা সেই জায়গাটা যেতে পারছি না। এর মূলত হচ্ছে আমাদের সেই রকম প্র্যাকটিস, সেরকম আপনার ডিজিটাল টাইপের প্র্যাকটিস করতে হবে এবং খাবার দাবার এবং হাই মানের কোচ। নতুন এই কমিটি শুধু আশার বাণী নয়, কোর্টে খেলোয়াড়দের স্বপ্ন পূরণে দেশব্যাপী আয়োজন করতে চায় বিভিন্ন টুর্নামেন্ট। 2 মাসের মতো আমাদের কমিটি এসেছে, এটা আমাদের সেকেন্ড টুর্নামেন্ট। অ্যান্ড নেক্সট 6 তারিখ থেকে আমাদের আন্তঃজেলা মহিলা প্রতিযোগিতা। আমরা চাচ্ছি যে শুধুমাত্র পুরুষ ভলিবল না, মহিলা ভলিবলটাকেও যেন আমরা ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগ আছে, ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে। সো আমরা ইনশাল্লাহ আমরা যে প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছি, নেক্সট ইয়ার পর্যন্ত কোনো প্লেয়ার কমপ্লেন করতে পারবে না। আমরা চাই যে প্লেয়ারদের টুর্নামেন্ট দিতে দিতে ওদের যেন স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা নিয়ে আসতে পারি। এই যে টুর্নামেন্টটা হচ্ছে এবং সামনে ন্যাশনাল হবে, আমরা বেসিক্যালি জাতীয় দলের প্লেয়ার বাছাই প্রক্রিয়াও শুরু করেছি। আমাদের সিলেকশন কমিটি এটা নিয়ে কাজ করছে। তো এখান থেকে আমরা নতুন পুরাতন দিয়ে আমরা ভেরি সুন ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। 18 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে বলে জানিয়েছে ফেডারেশন। শরীফ রাউশন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে পণ্য পরিবহনে এখনো দিতে হচ্ছে চাঁদা, বাড়ছে দাম, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। ভরাট ও দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নওগাঁর ছোট যমুনা নদী, দ্রুত দখল মুক্ত করে খননের দাবি। চলন বিলে পাকা ধানের সুবাসে কৃষকের স্বস্তি, মাঠে মাঠে মাড়াইয়ের শোর বলে নেমেছে উৎসবের আমেজ। এবং কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পেহেলগাম হামলায় এর সংশ্লিষ্টতার অভিযোগ, পাকিস্তানি গণমাধ্যমে গোপন নথি ফাঁসের তথ্য। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।